না, স্বাভাবিক টেনে দেবে। ইডির কার্য পদ্ধতিতে যদি কেউ বাধা দেয়, ইডি একটা অ্যাকশন নিতে গেছে, সেখানে আপনি এফআইআর করে থেকে ইডিকে আটকে দেবেন, তো ভারতবর্ষের সংবিধানে বলে কিছু থাকবে না। তাহলে অন্য রাজ্যে পুলিশ ধরতে গেলে পশ্চিমবঙ্গ পুলিশের এগেনস্টে এফআইআর করে দেবে। এবার হয় নাকি ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে, আমাদের সোভারেনিটিকে উনি চ্যালেঞ্জ করেছেন, ভারতবর্ষের সার্বভৌমত্ব। আমরা ভারতবর্ষে থাকতে চাই, ওনার ইচ্ছে হলে উনি বাংলাদেশ চলে যান, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা বাংলাদেশে যাব না, আমরা বাংলাদেশ হতেও দেবো না, আমরা বাংলাদেশে যাব না। এটা ভারতবর্ষের অংশ, ভারতবর্ষের সার্বভৌমত্ব এখানে রক্ষা করতেই হবে। আর যারা ভারতবর্ষের সার্বভৌমত্বের বিরোধী হবে তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলবে। ভারতবর্ষের সার্বভৌমত্ব যখন চ্যালেঞ্জ হয়, পাকিস্তান যখন ভারতবর্ষের বর্ডারে বা অন্য কোনো দেশ ভারতবর্ষের সার্বভৌমত্বকে যখন চ্যালেঞ্জ করে, তখন তো সেনা যায় সেখানে। এখানে নরেন্দ্র মোদীর সেনা আছে, আমরা আছি, আমরা দেখে নেব। প্রসাদ নিয়েছিলাম এই রামকৃষ্ণ মিশনে, এছাড়াও আরও 2-4টি জায়গায় যাব। নাগাবাবার আশ্রমে যাব, সেখানে কম্বল বিতরণ, তুলসী গাছ বিতরণ এবং এই ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আপনারা জানেন যে 1000 বছরের সংস্কৃতি হচ্ছে এই জয়দেব কেন্দুলি মেলা, যে এই নদীর তীরে মা গঙ্গা স্বয়ং আবির্ভূত হয়েছিলেন অজয় নদীর তীরে। এবং সেখানে গীত গোবিন্দর রচয়িতা জয়দেব গোস্বামী, তার সাধন ক্ষেত্র এবং তার স্ত্রী পদ্মাবতী, এই দুজনের সাধন ক্ষেত্র ছিল বৈষ্ণব সহজিয়া পদ্ধতি, যার মধ্যে থেকে পরবর্তী সময়ে বাউল থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায়ের উদ্ভব হয়েছে। অনেক ঐতিহাসিক মনে করেন যে তার কেন্দ্রবিন্দু বা তার পীঠস্থান হচ্ছে এই জয়দেব কেন্দুলি মেলা। জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ থেকেই বাউল, সহজিয়া, এই সমস্ত বিভিন্ন শাখা যা হিন্দু সনাতন ধর্মেরই অংশ, তা তৈরি হয়েছিল। সেই পবিত্র ভূমিতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। এবং কবি জয়দেব গোস্বামী, তার স্ত্রীর যে সাধন ক্ষেত্র এবং তারপরে বহু পুণ্যাত্মা মানুষের পদধূলি এই মাটিতে পড়েছে, সেই পদধূলিকে মাথায় নিয়ে আমরা পশ্চিমবঙ্গকে আগামী দিনে জয়দেব এবং পদ্মাবতী এবং গীত গোবিন্দর বাংলা রাখতে চাই। অনেকে চেষ্টা করছেন এগুলোকে অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য, গীত গোবিন্দর অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য, জয়দেব পদ্মাবতীকে বিলীন করে দেওয়ার জন্য। সেটা চলবে না পশ্চিমবঙ্গে যতক্ষণ আমরা আছি। হিন্দু সনাতন ধর্মের অধিষ্ঠান, সেই অধিষ্ঠান থাকবেই পশ্চিমবঙ্গে। বলছি, আইপ্যাক কাণ্ডে পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার সহ 3 জনকে সাসপেন্ড করার দাবি করেছে ইডি, কি বলছে? কোর্টের কাছে বলেছে তারা, কোর্ট ঠিক করবে এই বিষয়ে। তো ইডির ব্যাপার, আমি তো বলতে পারবো না ইডি কেন কি বলেছে। কিন্তু সেদিন এদের যে রোল ছিল, যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা আইন বিরুদ্ধ ছিল, এটুকু আমি আইনের ছাত্র হিসেবে বলতে পারি। চাকুলিয়াতে বিডিও অফিসে ভাঙচুর, শাসক দলের মদতে কি এসআইআর আরো হিংসাত্মক হচ্ছে এই বিরোধিতা? দেখুন, ভাঙচুর কোথায় হচ্ছে? চাকুলিয়াতে হচ্ছে, গতদিন হয়েছিল ফারাক্কাতে। এই দুই জায়গার আপনি যদি ডেমোগ্রাফি দেখেন, অর্থাৎ হিন্দু এবং মুসলিম শতাংশ দেখেন জনসংখ্যার, তাহলেই বুঝতে পারবেন কারণটা কি। উদ্দেশ্য একটাই, চাকুলিয়ার বিধায়ক হোক বা ফারাক্কার বিধায়ক হোক, তারা তৃণমূল কংগ্রেস বিজেপি কিচ্ছু বোঝে না। তাদের একটাই কাজ, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করা এবং পশ্চিমবঙ্গকে আইএসআইএসের পীঠস্থান তৈরি করা, ইসলামিক জঙ্গিবাদের পীঠস্থান তৈরি করা। ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়ছে, আগামী দিনেও আমরা লড়ব। অভিযানের দিন ইডির অফিসারের একটি ফোন এবং ল্যাপটপ নিয়ে যান মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন এমনই দাবি করেছেন ইডির আইনজীবী, কি বলবেন? দেখুন, ইডির আইনজীবী দাবি করেছেন, কোর্টের সামনে কোর্ট পরবর্তী বিষয়ে বলবে সেটা কি। কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে বা তার আশেপাশের লোকজন সম্পর্কে আমরা জানতাম তিনি কয়লা চুরি করেন, পাথর চুরি করেন, গরু পাচার করেন, শেষে ইডির মোবাইল চুরি করছে। তো মানে ভয়ঙ্কর বাজে অবস্থা, এত খারাপ অবস্থা তৃণমূলের আমরা জানতাম না। এর থেকে তো বাটি নিয়ে বসলেই হতো রাস্তায়, মানুষ দিয়ে দিত পয়সা। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডে বিএলওর স্ত্রী দাবি করছেন অশোকবাবু আত্মহত্যা করেছেন, বিএলও স্থানীয় কাউন্সিলরের হুমকির মুখে। না, সেটা দুটো কেস সামনে চলে এসছে। একজন মুসলিম ভদ্রলোকের নাম এসছে, যিনি বিএলও হিসেবে কাজ করেছিলেন। তিনি 20 লক্ষ টাকা পেতেন এক তৃণমূল কংগ্রেস নেতার কাছে, এবং সেই টাকা চাওয়ার ফলে তার উপর যে চাপ সৃষ্টি হয়েছিল তাতে তিনি আত্মহত্যা করেছেন, এরকম খবর এসেছে। এরকম বেশ কিছু খবর আসবে। অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসআইআরের চাপ বলে যে মৃত্যুগুলোকে বা আত্মহত্যাগুলোকে চালানোর চেষ্টা করা হয়েছিল, আদপে সেটা এসআইআরের চাপ না, সেটা পুরোটাই হচ্ছে তৃণমূলের চাপ। বীরভূম নিয়ে কি বলবেন?
কি বীরভূমে কি নিয়ে বলতে জানতে চান বলুন? বীরভূমের রাজনীতি কি হবে? দেখুন, বীরভূমের রাজনীতি এখন দুটি মেরুতে বিভক্ত, একদিকে কাজল, একদিকে অনুব্রত। কাজল বাধা দিচ্ছে এখানে ব্রিজ তৈরি করার জন্য, অস্থায়ী ব্রিজ তৈরি করার জন্য। আমাদের লোকেরা আন্দোলন করে, হিন্দুরা আন্দোলন করে টিকে আছে। এখন দেখা যাক বীরভূম কার হাতে যাবে, মোহাম্মদ বিন তুগলকের হাতে যাবে না অন্য কারো হাতে যাবে, সেটা দেখা যাক।